আমি তোমাকে ছাড়ব না, সোহেল তাজকে শেখ হাসিনা। জানাও, বিদ্যমান আইনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। প্রতিবাদ থেমে গেলে স্বৈরাচাররা বিভিন্ন রূপে ফিরে আসবে বলছেন সার্জিস আলম। জানাবো, দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি তোমাকে ছাড়ব না, সোহেল তাজকে শেখ হাসিনা। দায়িত্ব নেওয়ার 5 মাস পরে 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেই সব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক এই সংসদ সদস্য। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায়ে থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতি করতে না পারি এবং না আসতে পারি সেই জন্য আমার উপর প্রথম থেকেই বাধা দিয়েছিল। প্রথম টার্মে যখন নির্বাচিত হয় সেবার আমার দল মাত্র 58টা আসন পায়। বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে। আন্দোলনে, মিটিং মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি। সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরেও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। পরে সেখান থেকে তার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু শেখ হাসিনা বলেন, না, তোমাকে থাকতে হবে। তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণেই আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, পদত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। একটা আতঙ্কের পরিবেশ ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। পদত্যাগের পর আর কখনো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন, আমি 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছি 3রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম জাতীয় 4 নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম? তিনি বলেন, শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে 2023 সালের 3রা নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। তিনি রাত 12টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আমার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় 4 নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় 4 নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি। বিদ্যমান আইনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। বিদ্যমান আইন দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলে মনে করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা নির্বাচন কমিশন নিয়োগে বিদ্যমান আইন সংস্কারের প্রস্তাবও জানান তারা। নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, যত ভালো কমিশন গঠন করা হোক, ভালো নির্বাচন করতে হলে একটি অন্তর্বর্তী সরকার প্রয়োজন। তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য 3 স্তরের একটি সার্চ কমিটির প্রস্তাব করেন। অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম বলেন, দায়মুক্তির বিধান যুক্ত করে 2022 সালের প্রণীত আইনে যাকে খুশি তাকে নিয়োগ দেওয়া সম্ভব। এর আগে নির্বাচন কমিশন পোস্ট অফিসের ভূমিকা পালন করেছে। তারা সংবিধান লঙ্ঘন করেছে। তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যের ও স্বচ্ছতার ভিত্তিতে ইসি গঠনে তার কমিটি প্রস্তাব করবে।
প্রতিবাদ থেমে গেলে স্বৈরাচাররা বিভিন্ন রূপে ফিরে আসবে বলছেন সার্জিস আলম। প্রতিবাদ জারি না থাকলে অন্যায়কারীরা সমাজে বিভিন্ন রূপে ফিরে আসবে এবং স্বপ্নের বাংলাদেশ সাজাতে বাধা সৃষ্টি করবে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, বিগত বছরগুলোতে স্বৈরশাসন আমলে যে অন্যায়গুলো ছিল সেগুলো এখনো শেষ হয়ে যায়নি। এ সময় তিনি ছাত্র জনতাকে অনুরোধ করে বলেন, আপনারা যদি আগামী স্বপ্নের বাংলাদেশ দেখতে চান তাহলে প্রতিবাদ জারি রাখুন, নয়তো আওয়ামী লীগ 16 বছরে বাংলাদেশে যে দুর্নীতি সিস্টেম তৈরি করেছে আবার তার একটি নতুন চলচ্চিত্রায়ন দেখা যাবে। যে ধর্মেরই বা দলের হোক না কেন, সে যদি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাকে অন্যায়কারী হিসেবে চিহ্নিত করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। সীমান্ত হত্যা প্রসঙ্গে সার্জিস বলেন, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। আমরা ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাই না। ভোটের বিষয়ে সবাইকে সচেতন করে তিনি আরও বলেন, আপনারা আপনাদের দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। আপনাদের মূল্যবান ভোটটি কোনো কিছু চিন্তা না করে, না বুঝে একটি মাত্র মার্কাতে ফিক্সড করে রেখেছেন। সার্জিস বলেন, এই বাংলাদেশে এরপর থেকে যা হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে, কোনো পরিবার থেকে নয় এবং কোনো ফ্যাসিস্ট সিস্টেম থেকে নয়। দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে আসায় দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। আগামী সংসদ নির্বাচন এবং প্রয়োজনে আন্দোলনের জন্য দলকে প্রস্তুত রাখতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পর দেশব্যাপী লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে দলের কিছু নেতাকর্মী জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এতে দলে বিশৃঙ্খলা দেখা দেয়। বাধ্য হয়ে দলের শীর্ষ নেতা তারেক রহমান পদ থেকে বহিষ্কার সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করেন। এতে ফের দলে শৃঙ্খলা ফিরতে শুরু করে। এদিকে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর 3 দিন পর গত বৃহস্পতিবার কুষ্টিয়া ও মাগুরা কমিটি ভেঙে দেওয়া হয়। এর আগে শিল্প গ্রুপ এস আলমের পক্ষে তাদের গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। দলীয় সূত্রে জানা যায়, খুব শিগগিরই সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করে কাউন্সিলের দিনক্ষণ ঠিক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জেলা ও মহানগর পর্যায়ে সম্মেলনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, দলের 82টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। এর মধ্যে 30 থেকে 40টিতে সম্মেলন করার কাজ এখনই হাত দেওয়া যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা কালের কণ্ঠকে জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে দীর্ঘদিন পর মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছে বিএনপি। এই সুযোগ কাজে লাগিয়ে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে চায় শীর্ষ নেতৃত্ব। এই লক্ষ্যে প্রথম দফায় তৃণমূল পর্যায়ের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যে জেলা বা মহানগরে আহ্বায়ক কমিটি আছে সেখানে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব ঠিক করা হবে। দলীয় সূত্র জানায়, যেখানে মেয়াদ উত্তীর্ণ কমিটি আছে বা আহ্বায়ক কমিটি আছে সেখানে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, গত 17 বছর গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আমাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অসংখ্য নেতাকর্মী রাজপথে প্রাণ বিসর্জন দিয়ে চূড়ান্ত আন্দোলনের মাঠ তৈরি করেছে, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। ছাত্র জনতা সেই মাঠে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদ মুক্ত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুক্ত রাজনৈতিক পরিবেশে কাউন্সিলের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হবে। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অপরদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পরদিন থেকে বৃষ্টি কমে আসবে, সেই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।